সুপ্রিয় দর্শক, আমি জিন্নাতারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশনের দ্বিতীয় দিন চলছে আজ। ইতিমধ্যেই আন্দোলন ছড়িয়ে পড়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। শিক্ষা উপদেষ্টা কথা বলেছেন কুয়েটে আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু শিক্ষার্থীরা দাবির প্রতি অনড়। কুয়েট শিক্ষক সমিতি বলেছে, চাপে ভিসির পদত্যাগ মানবে না শিক্ষকরা। এর আগে ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষ, সুনামগঞ্জ মেডিকেল কলেজে অসন্তোষ, একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা, সব মিলে অনাকাঙ্ক্ষিত পরিবেশ চলছে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উপায় কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় অস্থির শিক্ষাঙ্গন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, মোস্তফা কামাল সাংবাদিক ও লেখক, এবং আরও উপস্থিত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সিপিবি নেতা। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শিক্ষাঙ্গনগুলো যেমন উত্তপ্ত অবস্থায় আছে, অস্থির অবস্থায় আছে, ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা কুয়েটের শিক্ষার্থীদের অনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগের যে দাবি, সেই দাবি ছড়িয়ে পড়েছে। শুরুতে যেতে চাচ্ছি শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে, যে শিক্ষাঙ্গনের এমন পরিস্থিতি, এমন অস্থিরতা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? কেন হচ্ছে এমনটা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদের শুভেচ্ছা। আপনি আলোচনার শুরুতে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছেন, সেখানে একেবারে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের একটা সিনারিও আপনার ইন্ট্রোডাকশনের ভিতরে উঠে এসেছে। আমরা নিশ্চয়ই আজকে আলোচনাটা করব যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। প্রথমত, এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হলো আমাদের আলোচনা করতে গেলে নিশ্চয়ই গত জুলাই এবং আগস্ট মাসের যে প্রবল ছাত্র আন্দোলন এবং যে আন্দোলনের মধ্য দিয়ে একটা শক্তিশালী সরকার, 15 বছরের একটা সরকার, তাদের যে অপসারণ, এটি অবশ্যই বারবার আলোচনার ভেতরে আসে এবং আসবে। আমাদের এবারের যে পরিবর্তন, এই পরিবর্তনের একেবারে শেষ প্রান্তে এসে মূল ভূমিকাটা পালন করেছে ছাত্ররা, ছাত্র সমাজ, এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশে এর আগেও ছাত্রদের ডাকে মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল 1990 সালে। তার পেরিফেরিটা এতটা বড় ছিল না বা এতটা শক্তিশালী ছিল না, কিন্তু তখনও 90-এর যে আন্দোলনটা, সেই আন্দোলনটাও মূল ভূমিকাটা পালন করেছিল ছাত্ররা। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে 90-এর আন্দোলনের পরে ছাত্ররা তার দায়িত্বটা শেষ করে, এজেন্ডাটা শেষ না করে, এটা পলিটিক্যাল পার্টির হাতে তুলে দিয়েছিল। পরবর্তীকালে একটা নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এই যে কাজটা ছাত্ররা পলিটিক্যাল পার্টিগুলোর হাতে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে ফিরে গেছে। এবার আমরা সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি দেখিনি, বা সেই ধরনের ঘটনাটা ঘটেনি। এবং এই জায়গাটায় আমার যেটা ধারণা, শিক্ষার্থীদের যেহেতু গত 15 বছরের নানা ঘটনার ভেতর থেকে তাদের একটা বিরাট অংশের শিক্ষার্থীর মধ্যে, এবং আন্দোলনের শেষ দিকে এসে ছাত্রলীগ চড়াও হওয়ার ভেতর থেকে এদের মধ্যে একটা মেন্টাল ট্রমা তৈরি হয়েছিল। নানা জায়গায় এরা নির্যাতিত হয়েছে, রক্ত ঝরেছে সাথীর, ক্লাসমেটের। এই যে অস্থিরতা, এই জায়গা থেকে আমাদের যেটা প্রথম দরকার ছিল, তাদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া। আমরা সম্ভবত সেই কাজটা করিনি, অথবা করতে চাইনি, অথবা করতে পারিনি। এবং আমরা শিক্ষার্থীদের এই যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনটা রিকগনাইজ করতে গিয়ে আমরা কখনো কখনো এমন ভাষাটা ব্যবহার করেছি যেটা তাদেরকে কখনো কখনো মনে হয়েছে যে একেবারে সমস্ত শক্তিটা আসলে তাদের হাতে ছিল, তারাই কাজটি করেছেন, এবং ইতিহাসের সবার উপরে তার জায়গাটা থাকবে। এবং আপনি যদি খেয়াল করেন যে এই পরিবর্তনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণটা ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, প্রেস ক্লাবের সামনে একজন রিক্সাওয়ালা স্যালুট দিচ্ছিলেন এবং ভাইরাল হয়েছিল। কিন্তু পরের যে সময়টা আপনি দেখবেন, সেই সময়ে সেই রিক্সাওয়ালার কথাটা আমরা কিন্তু মনে রাখিনি। একজন মা তার 1 বছর বয়সের শিশুকে, ঘুমন্ত শিশুকে কাঁধে নিয়ে হাতে একটা পানির বোতল শহীদ মিনারে যাচ্ছে, ছবিটা ভাইরাল হয়েছিল। আমরা ওই মায়ের কথাও স্মরণ রাখিনি। আমরা সবকিছু বলেছি যে শুধুমাত্র ছাত্ররা, এবং রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতেও আমরা কতগুলো ব্যত্যয় দেখেছি। আপনি আমাদের এখানকার যে আবর্জনা পরিষ্কার করার জন্য অনেকগুলো সংস্কার কমিশন করলাম আমরা,
কিন্তু এই আন্দোলনে যে চ্যাম্পিয়ন যারা ছিল, এই আন্দোলনের যারা গুলির সামনে বুক পেতে দিয়েছে যে শিক্ষার্থীরা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে রিফর্ম করার জন্য, সংস্কার করার জন্য আপনি সেই ধরনের রাষ্ট্রের কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি। আপনি দেখবেন শ্রমিকদের নিয়ে সংস্কার কমিশন, নির্বাচন নিয়ে সংস্কার কমিশন, লোকাল গভর্নমেন্ট, নারী, প্রত্যেকটি জায়গায়। কিন্তু শিক্ষার জায়গাটা অথবা এই স্টুডেন্টদেরকে আমি ছেড়ে দিলাম কাদের হাতে? গত 15 বছরে যে সিস্টেমের ভেতর থেকে চলেছে, সেই সিস্টেমের কাছে আমি ছেড়ে দিলাম এবং এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা। আমি ওই যে ট্রমার কথা বললাম, এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো আমরা দেখছি, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা অভিযুক্ত করছি, আমরা ট্রল করছি, কিন্তু এটা তো বাস্তবতা। এই তরুণদের মধ্যে আমি তো মাঝে মাঝে তারুণ্যের কতগুলো উন্মাদনা দেখি। একটা কলেজের সামনে অন্য একটা শিক্ষার্থীর সঙ্গে তাদের মধ্যে একটু তর্ক হয়েছে, দল বেঁধে গিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ডটা খুলে নিয়ে আসা, এর ভেতর থেকে উন্মাদনা আছে। আপনি এই উন্মাদনা, নিশ্চয়ই এটাকে আমি পজিটিভলি দেখি না, কিন্তু এটিকে আপনি শুধুমাত্র পুলিশ দিয়ে কি এই উন্মাদনা দমন করতে পারবেন? না। আপনি কি কখনো এদের সাথে কথা বলেছেন যে তারা কোনো ঘটনা ঘটলে এই ধরনের রিপারকাশনটা কেন দেখায়? করেননি। সেকেন্ড জায়গাটা, আপনি তাদেরকে প্রায়োরিটি দিতে গিয়ে, আপনি তাদের ওই যে কন্ট্রিবিউশনটাকে রিকগনাইজ করতে গিয়ে কতগুলো জিনিস ফুলিয়ে ফাঁপিয়ে ফেলেছেন। যেমন তার মানে আমি একটু যুক্ত করি, তার মানে কি তারা যেসব দাবি নিয়ে বিভিন্ন সময় শিক্ষার্থীরা আন্দোলন করছেন সবগুলো দাবি কি অযৌক্তিক? মোটেই না, মোটেই না। এই জায়গাটাকে যেভাবে ডিল করা উচিত ছিল, আপনি প্রপারলি ডিলটা করেননি। যেমন 100-150 শিক্ষার্থী সচিবালয়ে যেদিন উঠে গেলেন, উঠে গিয়ে বললেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব না, আপনি নিশ্চয়ই মানে যেহেতু সাংবাদিকতার সঙ্গে আছেন, আপনি জানেন যে এর বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিতে চাচ্ছিল, কিন্তু আপনি সিদ্ধান্তটা নিলেন ওই 150-200 শিক্ষার্থী যারা সচিবালয়ের 14 তলায় উঠে গেল। এই ঘটনাগুলোর ভেতর থেকে আজকে বিশ্ববিদ্যালয়, আমরাও পড়েছি, আমরাও বিভিন্ন আন্দোলন ইস্যুতে আমরা আন্দোলন করেছি। রাত 3টার সময় হঠাৎ করে বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল বেরিয়ে গেল, কি কালকে ডাকসু নির্বাচন চাই। আপনি এই জায়গাটায় শুধুমাত্র যখন এই প্রতিষ্ঠানগুলোতে আপনি দায়িত্ব পালন করছেন, আপনি শুধুমাত্র একজন একাডেমিশিয়ান না, আপনাকে ম্যানেজমেন্টের কতগুলো ক্যাপাসিটিও আপনাকে থাকতে হবে। জি, আপনি এই জায়গাগুলোকে আপনার নজর রাখতে হবে। আপনার কাছে আবারও ফিরবো। আশরাফি পাপিয়া, আপনার কাছে একটু ফিরতে চাই এই বিষয়টি ধরেই, শরীফুজ্জামান শরীফের কথা ধরে, যেমনটা বলছেন যে কিভাবে ডিল করতে হয়, বলছিলেন যে সেভাবে ডিল করা হয়নি শিক্ষার্থীদের, সে কারণে সচিবালয়ের মতো ঘটনা ঘটেছে বা এরপরেও ঘটনা ঘটেছে। আপনার চোখে কি মনে হয় যে কেন আসলে ঘটছে এসব? হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে কি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতা আছে, মা আছে, শিশু আছে, সকল রাজনৈতিক দলের পরিচিত মুখ ছাড়া, মানে একবারে নেতৃত্ব স্থানীয় জাতীয় নেতারা ছাড়া সবাই সর্বস্তরের সব জায়গায় কিন্তু নামছে, কিন্তু নামটা হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, আপনি হাসনাত সার্জিসের কথাই বলেন, তো তারা ছাত্রদেরকে নিয়ে তাদের চিন্তা চেতনা কমিশন কি, ওই জায়গায় তারা কিন্তু নাই। তাদের বক্তব্য বিবৃতি শুনলে মনে হয় যে ব্রিটেনের সংবিধান তারাই রচনা করছে, আমেরিকার সংবিধান তারা রচনা করতে যাচ্ছে এবং বাংলাদেশের সংবিধান তারা রচনা করবে, এবং তারা যেই সংবিধান রচনাটা করবে ওটাই বাংলাদেশকে মানতে হবে। তারা 71-এর মুক্তিযুদ্ধের অস্তিত্বকে অস্বীকার করে এই আগস্ট জুলাইকে 71-এর চেয়েও বেশি কিছু মূল্যায়ন করতে চায়। আমাদের যে কোনো 15 বছর সরকার বিরোধী আন্দোলন, আমাদের তার প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নাই, অসম্মান নাই। আমরা নিজেরা 50টা মামলার আসামি হয়েছি, রাতের বেলা বাড়ি থাকতে পারি নাই, রং পানি খাইছি, পুলিশের মায়ের খাইছি, রিমান্ডে যে থানার বারান্দায় নিয়ে আমাদেরকে ফেলে রাখছে। কত মানুষ অপহৃত হয়েছে, আজও ফেরত আসে নাই। কত মানুষ নিখোঁজ হয়েছে, গুম হয়েছে। সমস্ত কিছুর ফল মিলে তো জুলাই আগস্টের একটা ব্যাপার। এই ক্ষোভটা তো 2 দিনে দানা বাঁধেনি, এই ক্ষোভটা তো শুধু আত্মগোপনে গোপনে দানা বাঁধেনি, এটা তো প্রকাশ্য দিবালোকে দানা বাঁধা জিনিস। এবং সরকারের অপকর্মটা প্রকাশ্য দিবালোকে। ভুক্তভোগী সর্বস্তরের মানুষ, শুধু যে বিএনপি ভুক্তভোগী তা না, শুধু যে সাংবাদিক ভুক্তভোগী তা না, একটা রিক্সাওয়ালা ভুক্তভোগী হয়েছে। ইভেন যারা প্রকৃত আওয়ামী লীগ করতো তারাও কিন্তু তাদের দ্বারা হাইব্রিড আওয়ামী লীগের কাছে নির্যাতিত হয়েছে। একটা আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যায়নি, দরকার হয়নি। কেন হয়নি? যে সরকার সাপ্পাসিল মেরে দেবে। এই যে পরিস্থিতিটা এখন, এইখানে
ছাত্র আন্দোলনের যে সমন্বয়কেরা, তারা তো ছাত্রদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যে তাদের দাবি দাবার সমস্যাগুলো ওইখানে যে একটা প্রক্রিয়ার ভিত্তিতে সমাধান করে তাদেরকে যে বুঝ দেওয়ার ব্যাপারটা, সেটা যখন বুঝ দিচ্ছে না, তারা যখন বুঝ পাচ্ছে না, যখন তখন দেখবেন ওই সায়েন্স ল্যাবের ওখানে 7 কলেজ আন্দোলন, গোটা ঢাকা শহর অচল। তিতুমির কলেজের ওখানে যে দেখবেন বন্ধ, ওই পাশটা পুরো অচল। পলিটেকনিক ইনস্টিটিউট লং মার্চে আসবে বলে হুঁশিয়ার। এই যে সমস্ত ব্যাপার স্যাপার, এদের আপনি কোনো বক্তব্য দেখছেন? এই ছাত্র প্রতিনিধিদের বিবৃতি দেখছেন? তারা তো ট্র্যাকের বাইরে চলে আসছে অলরেডি। তাদের ওই ছাত্রদের ব্যারাকটা, ওই শিক্ষা প্রতিষ্ঠানটা, ওই 4টা দেওয়ালটা, এইটা যে আগে অক্ষত রাখতে হবে। এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান, ওই 4টা দেওয়াল ছাত্রদের রাজনীতি 15-20 বছরের না থাকার কারণে আজকে 15টা বছর আমরা নির্যাতিত হয়েছি। প্রকৃত অর্থে ছাত্র রাজনীতি, প্রকৃত অর্থে ছাত্র নেতৃত্ব, প্রকৃত অর্থে ছাত্রদের নেতৃত্বের বিকাশ, সংসদ নির্বাচন, সম্মেলন, নবীনবরণ, এগুলো ইয়ারলি ধারাবাহিকভাবে যদি হতো, তাহলে ছাত্র নেতৃত্ব গড়ে উঠত, প্রতিবাদী কণ্ঠ থাকতো, এবং কোনো সরকারি এইরকম নির্যাতনকারী হওয়ার ক্ষেত্রে ছাত্ররাই কিন্তু প্রতিবন্ধকতা হিসেবে কাজ করত। ছাত্র রাজনীতিটা নির্মূল করার কারণে শেখ হাসিনা ওয়াজেদ আরও ব্যাপক নির্যাতন করার একটা সুন্দর স্বাস্থ্য পরিবেশ পেয়েছে। 80 বছরের একটা লোক প্রতিবাদের ভাষা হবে একরকম, আর একটা তারুণ্যের উচ্ছলতার প্রতিবাদ হবে আর এক রকম। 60 বছরের একটা লোক জায়নামাজে বসে দোয়া করবে স্বৈরাচার নিপাত যাক, আর 13 বছরের একটা কিশোর একটা পতাকা নিয়ে বন্দুকের কাছে জীবন দিতে উৎসর্গ করতে দ্বিধাবোধ করবে না। আপনি 9 বছরের আন্দোলন দেখেন এরশাদ বিরোধী, শুধু চিটাগাঙে লাশের উপরে ট্রাক দিয়ে তো মানুষকে মারছে, তারপর ছায়ে পুরাই রূপান্তরিত করছে, ছাই পুড়াইছে, যে মানুষকে যাতে শনাক্ত করতে না পারে। আপনার দীপালি সাহা থেকে, নূর হোসেন থেকে, শাহজাহান সিরাজ থেকে, জেহাদ থেকে, ডাক্তার মিলন থেকে কত মানুষ যে শহীদ হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসটা শহীদ হওয়ার ইতিহাস, আন্দোলনের ইতিহাস, যুদ্ধের ইতিহাস। তা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্দোলন করার পর আমাদের নেত্রী আমাদেরকে দিয়ে আন্দোলন করায় দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠিয়ে দিছে। ভিপি হও, জিএস হও, নির্বাচন করো, পরে জাতীয় রাজনীতিতে আসো। খেয়াল করে দেখেন 80 থেকে 90 সাল পর্যন্ত ছাত্র দলের আর এরা দল করে ফেলেছে। এই দল এখন আরো ক্ষমতায় আসবে, এরা এখন বাংলাদেশকে ডিকটেট করবে। তারা যেটা বলবে সেটাই হবে, তারা যেদিন নির্বাচন চাবে সেটাই হবে, তাদের মন মতো সংস্কার করতে হবে, তাদের যেই সময়ে নিবন্ধন তারা করার উপযুক্ত হবে। নির্বাচন কমিশনকে সেই টাইম তারা বেঁধে দিচ্ছে, নির্বাচন কমিশন তার বিধান মাফিক চলতে পারবে না। দেখুন এইগুলা বক্তৃতা ছাত্র নেতারা যদি দেয়, তাহলে প্রকৃত ছাত্ররা অবস্থাটা কি হবে? যে তোমরা আমাদেরকে ইউজ করলা, ব্যবহার করলা, তোমরা এখন এমপি হবা, মন্ত্রী হবা, তদবির বাণিজ্যে যাবা, হাজার হাজার কোটি টাকার মালিক হবা, আলটিমেটলি ফেসবুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার কাজকাম তো কিছু না কিছু প্রকাশ পেয়ে যাচ্ছে। সবই যে অসত্য, সবই যে মিথ্যা তা তো না, যা ঘটে তা কিছু কিছু তো বটে। তো স্বাভাবিক কারণে ওই ছাত্রদের ন্যায্য দাবি যে এই ভিসি আমার ভাল লাগে না, ওরা এটাকে ন্যায্যই মনে করে। আবার শিক্ষকরা মনে করছে যে ছাত্ররা যখন তখন হুমকি দিয়ে শিক্ষককে যদি ফেলে দিতে পারে, তাহলে শিক্ষার প্রতিষ্ঠানের মানমর্যাদা কোথায়, শিক্ষকদের মানমর্যাদা কোথায়? এই যে ছাত্র এবং শিক্ষকদের ইগো সমস্যা, এই ইগো সমস্যা দূর কারা করবে? এই সার্জিজার হাসনাতকে যেই তো করতে হবে, এই সরকারকেই তো করতে হবে। কারণ এই সরকার তো কোনো জনতা এবং মানুষ এবং কোনো রাজনৈতিক সংগঠনের 15 বছর যে আন্দোলনের কোনো অবদান আছে, রক্ত দিছে, অপহৃত হয়েছে, নির্যাতিত হয়েছে, একবারও স্বীকার করে না। এদের সরকার প্রধান শুধু স্বীকার করে ছাত্র আর ছাত্র। তাহলে ছাত্রদের বাড়াই দিলে এখন কমাবে তারাই, তাদেরকে কমাতে হবে। আপনার কাছে একটু আসতে চাচ্ছি একই বিষয় ধরে। আপনি সাংবাদিক এবং লেখক মানুষ, শিক্ষকদের কথাটা বললেন যে শিক্ষক সমিতি কুয়েটের আজকে বলেছেন যে চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তারা তা মেনে নেবে না। শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছিল কুয়েটের উপাচার্যের পদত্যাগের জন্য, আবার শিক্ষক সমিতি তারা মিছিল করতে দেখা গিয়েছে যে উপাচার্যকে পদত্যাগ করানো যাবে না কিংবা সরানো যাবে না। এই যে একটা টানাপোড়েন কিংবা সিদ্ধান্তহীনতার মাঝখানে আসলে মানে কি টানাপোড়েন কাজ করছে? জি, অবশ্যই একটা বড় রকমের টানাপোড়েন কাজ করছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ যশোয়া। দুজন সহ আলোচকের বক্তব্যে যারা দেখছেন বা আপনি আছেন বা আমিও উপলব্ধি করছি, ছাত্রদের প্রতি যে মায়া ছিল, মমতা ছিল, স্নেহ ছিল, এমনকি ভরসাও ছিল, ওইটাতে একটা বড় রকমের ছেদ পড়েছে। দুজনের বক্তব্যে কিন্তু সেটা স্পষ্ট। এবারের যেই ফ্রন্টলাইনার ছাত্ররা,
অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের যাদেরকে আমরা বিপ্লবী বলি বা অভ্যুত্থানকারী বলি অথবা আন্দোলনকারী বলি ছোট করে বললে, তো তাদের প্রতি একটা বিশ্বাস ছিল, মায়া ছিল। যদিও তারা ছাত্র আন্দোলন শব্দটাই বারবার ব্যবহার করেছে, সবাই যে ছাত্র ছিল তা কিন্তু নয়, সাথে মাও ছিল, শিশু বাচ্চাও ছিল, বয়োবৃদ্ধও ছিল, অর্থাৎ ছাত্র জনতা বলতে যেটা বোঝায়। আবার যেহেতু প্রেক্ষিতটা ভিন্ন, তারা ফ্রন্ট লাইনে ছিল, 90-এর চেয়েও তাদের ভূমিকাটা আরও বেশি ছিল। আবার 90-তে যারা আন্দোলন করেছিল তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় ছিল, কারো নাম ছাত্রদল, কারো নাম ছাত্রলীগ, এ ধরনের নাম ছিল। এবারের ছাত্রদের ওই রকম রাজনৈতিক পরিচয় ছিল না। এসব যোগফল মিলালে তারা একটা সংগঠন করতে পারে, ওই রকম একটা অধিকার কিন্তু তারা অর্জনও করেছে। তো খেয়াল করবার বিষয়, দিন যত গড়াচ্ছিল ততই রাজনৈতিক দলগুলোর সাথে, অর্থাৎ প্রথাগত রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা বিরোধ শুধু প্রতিনিয়ত বাড়ছে। বাড়তে বাড়তে সেটা কিন্তু এক পর্যায়ে সংঘাতেও চলে এসেছে। একজন সমন্বয়ক হান্নান মাসুদ, তার গায়ে কিন্তু আঘাত পড়েছে, আহত হয়েছেন। আরেকজন সমন্বয়ক তখনকার, এখন আছেন উপদেষ্টা মাহফুজ সাহেব, যিনি, তার বাবাকে আহত করা হয়েছে। সর্বশেষ আবার দেখেন, প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে যে খুন হলো, ওখানে ছাত্রদের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা, তাহলে কি দাঁড়ালো? রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধ, আর সর্বশেষ আপনার প্রশ্ন অনুযায়ী এখন তাদের সাথে শিক্ষকদেরও বিরোধ বেঁধে গেছে। অর্থাৎ তারা কিন্তু একদিকে আওয়ামী লীগের কমন শত্রু, ক্রমান্বয়ে তারা বিএনপিরও কিন্তু প্রতিপক্ষ হয়ে গেল, এরই মধ্যে হয়ে গেছে অন্যান্য সংগঠনগুলো থেকেও, কারণ তাদের বিরুদ্ধে নানান অভিযোগ যেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আর যারা বিজয়ী হয় তারা এক অর্থে বড়, আর বড়দের কাছে আকাঙ্ক্ষা বেশি থাকে, তাদের দায়বদ্ধতা বেশি। আপা যেটা বলছেন, বলতে হচ্ছে যে বিএনপিরও অবদান ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ছাত্রদের হাইটটা এত বেশি আমরা করে ফেলেছি, তাদেরকে এত আদরে রেখেছি, এত মাথায় তুলেছি, অল্প সময়ের মধ্যে তারা নিজেরাও নিচে নামছে, আবার আমরাও তাদেরকে নিচে নামাচ্ছি। এখানে তাদের প্রতি মায়াও জাগছে, ভরসাটা কিন্তু এর মধ্যে কমে গেছে। আমি কতগুলো শব্দ ব্যবহার করেছি যে মায়া, মমতা, স্নেহ, সেগুলো কমে গেছে, ভরসার জায়গাটাও আপাতত আর নেই। সেই সাথে একটা শঙ্কাও যাচ্ছে। আমরা যদি একদম কাছের একটু ঘটনা দেখি, শ্রীলঙ্কায়, ওখানেও কিন্তু ছাত্রদের ব্যাপক অবদান ছিল। অল্প সময়ের মধ্যে ওই ছাত্ররা কিন্তু ক্লাসে ফেরত গেছে। আবার ঠিক অল্প কয়েক বছর আগের ঘটনা, তিউনিসিয়ায় যেটা ঘটেছে, যেটাকে আমরা জেসমিন বিপ্লব বলি, ওই বিপ্লবও কিন্তু ছাত্রদের এইরকম ভূমিকা ছিল। তিউনিসিয়ায় এই পর্যন্ত 4টা নির্বাচন হয়েছে, ছাত্ররা আছে এখনো ফ্রন্ট লাইনে থাকতে চায়, কিন্তু ওই লাইনে তারা নাই। তারা কোথায় আছে? কেউ আছে পরপারে, মৃত্যু হয়েছে অনেকের, সংঘাতের মৃত্যু হয়েছে, কেউ আছে কারাগারে, আর কেউ কেউ জানে বাঁচার জন্য দেশ ছেড়ে পালিয়েছে। ওই উদাহরণ সামনে আনলে এই যাদেরকে মায়া করি, মমতা করি, এই ছাত্রদের জন্য কিন্তু একটু শঙ্কা জাগে। সেটা আমি দুই একটা টক শোতেও বলেছি, দুই একজন সমন্বয়কের সাথেও, তারা দেখলাম যে খুব একটা গ্রাহ্য করছে না, যে সেটাতে তারা খুব একটা ভয় পায় না। আপনি দেখেন, যখন হান্নান মাসুদ আহত হলো, তার এলাকায় গিয়ে আহত হলো, গণমাধ্যমের ভাষাগুলো কী ছিল? যত না লেখা হয়েছে আহত হয়েছে, তার চেয়ে বেশি কেউ কেউ লিখেছে পিটুনি খেয়েছে, কেউ কেউ লিখেছে ধোলাই খেয়েছে। এসব শব্দের মধ্যে কিন্তু ভিন্ন একটা অভিব্যক্তি প্রকাশ পায়, অর্থাৎ মায়া প্রকাশ পায় না, মমতা প্রকাশ পায় না। তো এই দিক থেকে ছাত্রদের কিন্তু একটা দায়িত্ব আছে, নিজের উপলব্ধির দায়িত্ব। আবার যারা সিনিয়র আছেন তাদেরও দায়িত্ব আছে তাদেরকে বোঝানোর। এরই মধ্যে যখন তারা আবার শিক্ষকদের সাথেই মোটামুটি বিরোধ বেঁধে গেছে, আবার ঢাকা কলেজ টু সিটি কলেজ যেই T20 টুর্নামেন্টের মতো চলছে, আমাদের গণমাধ্যমের অসহায়ের মতো আমরা ধারাভাষ্য বর্ণনা করতে হচ্ছে। খুব দুঃখজনক, কিন্তু তারা ছাত্র, মানে আমাদের কারো না কারো সন্তান। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ব, সেটা আমাদের সবার জন্য দুর্ভাগ্য। আর আন্দোলনের ক্রেডিট সবাই চায়, যখন একটা আন্দোলন সফল হয় তখন সবাই দাবি করে কে বেশি সামনে ছিল, কে একটু পেছনে ছিল। সেটা আমাদের 71 ওই ঘটনা আছে কিন্তু, যে মুক্তিযুদ্ধের সময় ঘোষণার সময় কে ডানে ছিল, কে বামে ছিল, কে কলমে গিয়ে দিয়েছিল, কে কাগজটা হাতে রেখেছিল। এটা দোষের কিছু নয়। তো এবারের ক্ষেত্রে কিন্তু খুব একটা বিরোধ ছিল না, সবগুলো রাজনৈতিক দলে বলছিল যে ছাত্ররা ফ্রন্টলাইনার, স্নেহের চোখেই বলছিল। ক্রমে যখন ছাত্ররা নানান কিছু নতুন নতুন শব্দ ব্যবহার শুরু করলো, যে প্রক্লামেশন বলে, কখনো কখনো বলে যে গণভোট লাগবে, কখনো বলে যে
সংসদের নানান কক্ষের কথা বলে, হানা ভোট চায়, আবার গণপরিষদ কি ভোট জিজ্ঞাসা করলে ক্লিয়ার করতে পারে না, কিন্তু শব্দগুলো উচ্চারণ করে। আবার এটাও তো বাস্তব, যদি সত্যি যখন কোনো বিপ্লব হয় বা গণ অভ্যুত্থান হয়, ওই প্রক্লামেশনের দায়িত্ব কিন্তু যারা ঘটায় তাদেরই। তো এই ছাত্ররা পরীক্ষায় পাশ করেছে। কি পরীক্ষায়? আন্দোলনের পরীক্ষায় পাশ করেছে। এটা আমাদের বাস্তব জীবনেও হয়, কিছু আদুবাই থাকে, বছরের পর বছর একই ক্লাসে পড়ে, পাশ করে না। আমি আপনাদেরকে খাটো করছি না, বিএনপি সহ বিভিন্ন দলগুলো বছরের পর বছর, ঈদের পর, রোজার পর, শীতের পর আন্দোলন করেছে, হয়তো সফল হয়নি, কিন্তু মাঠটা গরম করেছে। ছাত্ররা 36 দিনে অনেক কিছু করে ফেলেছে আদরের চোটে, আমরা কিন্তু এটা বলছি কয়েকদিন, কিন্তু এটা ভালো করিনি। তাদের মনোজগত একটা চাপ তৈরি হয়েছে যে বিএনপি কিছু না, তারা 36 দিন, এমনকি তারা বলে 36 জুলাই, জি 5 আগস্টকে বলে 36 জুলাই, যে 36 দিনের আন্দোলনে তারা দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে ফেলেছে। অর্থাৎ এক একটা শব্দ যেগুলো মাঠে ময়দানে বলা যায়, কিন্তু যখন আপনি ঠান্ডা মাথায় বিবেচনার জন্য আনবেন, এগুলো কিন্তু বিপজ্জনক। এখানে মনে করিয়ে দিতে চাই, আরও আগে শাহবাগে একটা সরকার বসেছিল, তার নামও সরকার, ইমরানিজ সরকার। ওই সরকার সাহেব হঠাৎ করে একটা হুকুম দিতেন যে আগামীকাল 9টায় সবাই যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে থাকবেন, হুকুম তামিল হয়ে যেত। অর্থাৎ প্রবণতাটা ভালো ছিল না। আবার দেখেন গত কদিন ধরে কি হাইপ তোলা হচ্ছে। একটা সময় তারা বলেছে মেধা না কোটা, কোটা না মেধা। গত কদিন থেকে তারা শুরু করেছে সংস্কার না নির্বাচন, নির্বাচন না সংস্কার। এর মধ্যে আবার ঈদের ছুটির মধ্যে আরেক হাইপ কে তুলেছে আপনি খুঁজে পাবেন না, কিন্তু মাথা নাড়ার লোক অনেক আছে, যে অন্তত 10 বছর না হোক 5টা বছর ডক্টর ইউনূসকে রাখা দরকার। আমরা অর্থাৎ এরকম ওই নানান যে আলোচনায় নেরেশন আজকে তৈরি হচ্ছে, যেতে চাচ্ছি না, আমরা এই ছাত্র হ্যাঁ, এর মধ্যে আন্দোলনের তো- আলোচনায় থাকতে হ্যাঁ, চাচ্ছি এই আপনার আলোচনার কাছে। কারণেই দেখা যাচ্ছে সুযোগ আবার তৈরি আবার হচ্ছে। ফিরবো আমরা আমরা একটু যাচ্ছি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। আপনাদের তিনজনের কথায় একটি বিষয় কমন ছিল যে ছাত্ররা আন্দোলনে যে ভূমিকা পালন করেছে তাতে তাদেরকে মাথায় তোলা হয়েছে এবং এক পর্যায়ে গিয়ে তারা নিজেরাও নিচে নেমেছে এবং এখনকার যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পেছনে অনেকটা তারা দায়ী, কিন্তু তাদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? দায়টি কার? ধন্যবাদ। আমি আলোচনার মধ্যে আমি শুধুমাত্র বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে ফোকাস করতে চাচ্ছি না। এখানে আরও অনেকগুলো স্টেক হোল্ডার আছে, ছাত্র সংগঠনগুলো আছে, যারা এই গণ অভ্যুত্থানের নানাভাবে পেছন থেকে সামনে থেকে ভূমিকা রেখেছে। আমি ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে যে উদ্যোগটা থাকা দরকার ছিল সেই উদ্যোগটা আমার চোখে পড়েনি। বলা হয়েছে যে দলীয় ব্যানারে কোনো সভা সমাবেশ করা যাবে না, আপনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখছেন, কিন্তু যারা এই কথাগুলো বলছে খেয়াল করে দেখবেন সেই প্রতিষ্ঠান থেকে অনেক বড় বড় ছাত্রনেতা বেরিয়ে এসে এক একটা ছাত্র সংগঠনের মূল দায়িত্বে আছে। তার অর্থ হলো যে সেখানে আপনি হিডেন কতগুলো অ্যাক্টিভিটি করছেন, কিন্তু পাবলিক ফোরামে এসে আপনি বলছেন যে এখানে কোনো রাজনীতি করা যাবে না। দ্বিতীয় জায়গাটা আমাদের যে রেসপন্সিবিলিটি জায়গাটা, যে গণ আন্দোলনে বৈষম্য বিরোধীদের যে ভূমিকাটা, আমি এদেরকে ফোকাস করি এই কারণে তাদের এই সময়কালে অনেক কিছু করার সুযোগ ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের বৈষম্য আছে, এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের, এক প্রতিষ্ঠানের সাথে আর এক প্রতিষ্ঠানের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি একমত হবেন যে গবেষণার পরিবেশটা নেই, যে বরাদ্দ হচ্ছে কোথাও পর্যাপ্ত বরাদ্দ নেই, আবার কোথাও যে বরাদ্দটা হচ্ছে তার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। আমি মনে করি যে 5ই আগস্টের পরে এই যে প্ল্যাটফর্মটা এই ধরনের কতগুলো উদ্যোগ নিতে পারত। আপনি খেয়াল করে দেখবেন একটা সন্তান, আপনার আমার ভাই বা ছেলে মেয়ে ক্লাস 8 থেকে 9-এ উঠছে একটা স্কুলে, শুধুমাত্র তার একটা খাতা বদল হচ্ছে, একই শিক্ষক একই স্কুল, এক রুম থেকে আর এক রুমে যাচ্ছে ফাইনাল রেজাল্টের পরে, কিন্তু তাকে 8,000 টাকা রিঅ্যাডমিশন ফি দিতে হচ্ছে জানুয়ারির মধ্যে। এ ধরনের অনেক ঘটনা কিন্তু আছে। আমি মনে করি যে বৈষম্য বিরোধী এই যে শিক্ষার্থীরা এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করত, তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো ইতিবাচক পরিবর্তনটা এখানে আনা যেত। বিভিন্ন জায়গায় রাজনৈতিক পট পরিবর্তনের পরে শিক্ষকরা যেভাবে আক্রান্ত হয়েছে, আনুষ্ঠানিকভাবে দায়িত্বটা তো বৈষম্য বিরোধী ছাত্র মোটেই না, আন্দোলনের মোটেই না। কিন্তু যেহেতু এই স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করছিল তারা এবং খুব প্রভাবশালী একটা জায়গায় তাদের ছিল, তাদের একটা কথায় অনেক কিছুই হয়েছে। আমি উদাহরণ দিতে চাই না,
উদাহরণ দিতে চাই না, কিন্তু তাদের সরকারকে সেন্সিটাইজ করার মতন যথেষ্ট ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি এখন পর্যন্ত আছে। আমরা এই ছাত্র নেতাদেরকে শ্রদ্ধা করতে চেয়েছিলাম, এটা আমি বিভিন্ন জায়গায় বলি, কিন্তু আমি তাদের অ্যাটিটিউড দেখে বুঝি তারা শ্রদ্ধার থেকে তাদেরকে যাতে আমরা ভয় পাই এটি তারা চান। এবং কখনো কখনো অনেকগুলো ঘটনা তারা ঘটিয়েছেন এবং এক ঘটনার ভেতর থেকে অনেক জায়গায় বার্তাও পৌঁছে গেছে। কিন্তু ওই যেটা বললাম, শিক্ষাক্ষেত্রে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যদি তারা অ্যাড্রেস করতো তাহলে এই জায়গাটায় যেত না। এক, কুয়েট নিয়ে যে ঘটনাগুলো হচ্ছে, এতজন শিক্ষার্থী আজকে অনশনে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে গণ আন্দোলনে অংশগ্রহণকারী 5 জন শিক্ষার্থীকে, ছাত্রী, তাদেরকে সেই ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে একটা তাদের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে। কিন্তু মিডিয়ার ট্রিটমেন্টটা সেখানে যাচ্ছে না, মিডিয়ার ফোকাসটা যাচ্ছে কুয়েট নিয়ে। আমি মনে করি যে শিক্ষার ক্ষেত্রে এই যে সীমাহীন যে নৈরাজ্যটা চলছে, এই নৈরাজ্যটা অবশ্যই সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে বন্ধ করা দরকার। আমি জিজ্ঞেস করি, এতদিন পরে আমাদের শিক্ষা উপদেষ্টা কেন তিনি কুয়েটে যাবেন? সরকারের জায়গা থেকে কখনো কখনো আপনার ঘটনা ঘটার আগেই আপনার কতগুলো ইনিশিয়েটিভ থাকা দরকার। আমাদের খুব প্রিয় শিক্ষক যিনি দায়িত্বে আছেন, অনেক দিনের আমাদের পরিচিত, আমি তো স্যারের কাছে প্রত্যাশা করেছিলাম যে স্যার দায়িত্ব নিয়ে প্রথম যে উদ্যোগটা নেবেন তার একটা উদ্যোগ হবে এই যে কুয়েটের এই পরিস্থিতি, যে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন, তারাও যেমন আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের ছোট ভাই, একই সঙ্গে আমরা যে অভিযোগটা শুনছি যে শিক্ষকদের গায়ে শিক্ষার্থীরা হাত তুলছে, এটা যদি সত্য হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি, সভ্যতা তো মানুষকে এগিয়ে নিয়ে যায়, আপনি এখানে পুরো একটা সমাজকে ক্রমশই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন। 5ই আগস্ট, জুলাইয়ের অভ্যুত্থান, অসংখ্য মানুষের আত্মদান, শিক্ষার্থীদের আত্মদান, এইটার সঙ্গে এটা সাংঘর্ষিক। আজকে ক্যাম্পাসগুলোতে যেটা হচ্ছে, আমার এখনো প্রত্যাশা সেখানে আপনার গণতান্ত্রিক পরিবেশটা আপনাকে ফিরিয়ে আনতে হবে, সবাইকে কথা বলার সুযোগটা দিতে হবে এবং সরকারের উদ্যোগটা হবে সার্বজনীন, কেস টু কেস। ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, সেখানের শিক্ষার্থীরা যেহেতু উপাচার্যের সাথে ভিন্নমত পোষণ করেন, উপাচার্য তাদেরকে যেহেতু পছন্দ করেন না, অপছন্দ করেন, সুতরাং এই সুযোগে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশনে যাব, তাদেরকে শিক্ষা জীবনটাকে শেষ করে দেব, আবার অন্য একটা জায়গায় অন্য একটা ইনিশিয়েটিভ নেব। আমি তো শিক্ষা উপদেষ্টার কাছে প্রত্যাশা করতে চাই তিনি যেভাবে কুয়েটে ছুটে গেছেন, একইভাবে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি বলছিলাম, আমরা অনেক সময় দেখেছি নানা ধরনের পরিস্থিতি, উপাচার্যরা, শিক্ষকরা, এই প্রতিষ্ঠানের যারা অভিভাবক, আপনি যাই বলেন না কেন, আপনি নিশ্চয়ই একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন। একজন শিক্ষক যতই আপনার উপরে রাগান্বিত হোক না কেন, আপনাকে বকা দিক না কেন, শাসন করুক না কেন, শিক্ষকের সামনে দাঁড়িয়ে আপনি মাথা উঁচু করে তার চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। এই যে পরিবেশটা, সেই পরিবেশটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র এবং শিক্ষকের মধ্যে এই জায়গাটা আমাদেরকে অবশ্যই যেতে হবে। কিছুক্ষণ আগে বিবিসি বাংলার একটি খবর দেখছিলাম যে কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ বলছিলেন যে সরকার তাকে সরিয়ে না দিলে তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না। একই দিনে শিক্ষা উপদেষ্টা যখন কুয়েটে গিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, তিনি বলেছেন তারা চাচ্ছে আমরা এখনই ঘোষণা দেই, তারা মানে শিক্ষার্থীরা, যে যার মাধ্যমে তারা অনশন ভাঙতে পারে। কিন্তু শিক্ষা উপদেষ্টা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আইনি কিছু বিষয় রয়েছে, যাই করা হোক না কেন সেটা আইন ধারা নির্দিষ্ট থাকবে। সরকারের সামনে কি শিক্ষার্থীদের দাবি মানার জন্য কোনো চ্যালেঞ্জ চোখে পড়ছে আপনার? যন্ত্রণা চোখে পড়ছে। সরকার একটা যন্ত্রণায় আছে, নিয়ে বড় রকমের যন্ত্রণায়। মোটে এটা আকাঙ্ক্ষিত ছিল না বা নমুনাও ছিল না। এখনো যে একটা অভিযান চলছে কিন্তু দেশে, ডেভিল হান্ট, এটা চলছে কিন্তু বন্ধ হয়নি। ডেভিলের বাংলা অর্থ হচ্ছে শয়তান বা দুষ্ট। তো আমরা একটা দুষ্টামি সারা দেশে দেখছি। কিছু নমুনায় মনে হচ্ছে যে ওই ডেভিলটাকে, ওই দুষ্টটাকে এখন শিক্ষা সেক্টরে ছেড়ে দেওয়া হয়েছে, অথবা সেটা শিক্ষা সেক্টরে ঘুরছে। এই মুহূর্তে তো যতই ক্ষমতা থাকুক বা না থাকুক, শরীফ ভাই বলেছেন ছাত্রদের হাতে অনেক ক্ষমতা আছে, আমি ওখানে একটু ভিন্ন মত পোষণ করি। তাদের হাতে অনেক ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলতো কবেই, তাদের দাবি ছিল। ক্ষমতা থাকলে তারা মহামান্য রাষ্ট্রপতিকেও কিন্তু সরিয়ে ফেলতো।
তাদের দাবি ছিল। ক্ষমতা থাকলে তারা গত সরকারকে যারা টিকিয়ে রেখেছে নানানভাবে কায়দা কানুনে ছলচাতুরি রেখে, ওই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করত। তারপরও তাদের করণীয় আছে অন্তত চাপ তৈরি করা। তারা তো একটা চাপ তৈরি করতে পারতো ওই ছাত্রদের, ওই সুযোগটুকু কিন্তু আছে পর্যাপ্ত ক্ষমতা না থাকলেও, যে আমাদের শিক্ষা পদ্ধতি বাংলাদেশে এই মুহূর্তে আছে 11 রকমের, বাংলা আরবি এই দুই পদ্ধতির মধ্যে, মাদ্রাসা শিক্ষা স্কুল সাধারণ শিক্ষার মধ্যে। ওখানে আবার কওমি শিক্ষা, আলিয়া শিক্ষা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। দুঃখজনকভাবে একটি শব্দও নেই কোথাও, যদিও বারবার আমরা কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থী বলছি। শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার সাথে অত্যন্ত সম্পৃক্ত। কোথাও তারা আমাদের শিক্ষানীতি কী হবে, শিক্ষা ব্যবস্থা কী হবে, শিক্ষা পদ্ধতি কী হবে, এই নিয়ে একটি শব্দও নেই। তারা কিন্তু চাইলে তাদের ঐতিহ্যটা ধরে রাখতে পারত, অন্তত এই বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়ে, কিছু দাবি দিয়ে, সেটা তারা করলো না। আবার আপনি যে প্রশ্ন করেছেন যে সরকার এই মুহূর্তে কী করবে, সরকারের অবস্থাটা অনেকটা হয়ে গেছে যে আমার কি করারও সুযোগ নেই। কারণ ছাত্ররা যারা আছে তারা আদরের, এটা সত্য। আমরা এখানে যতই একটু একটু টুকটাক সমালোচনা করে ফেলছি, আবার যারা শিক্ষক তারাও সম্মানের। আপনার মনে করতে হবে বা একটু মনে করিয়ে দিতে চাই, আমাদের এই জুলাই আগস্টের আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর দিকে যাওয়া শুরু করলো, ঠিক তার ইমিডিয়েট আগে কিন্তু সারা দেশে শিক্ষকদের একটা আন্দোলন ছিল। তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলেছিল। ওটাতে নৈতিক সমর্থন পায়নি, কারণ ওই আন্দোলনটা ছিল অর্থনৈতিক কিছু প্রাপ্তির বিষয় ছিল। শিক্ষকরা একটা সুপার স্কেলের বেতন চাচ্ছিলেন, মানুষও কিন্তু গ্রাহ্য করেনি ওইটা। ছাত্ররাও শিক্ষকদের পাশে দাঁড়ায়নি। কিন্তু এই মুহূর্তে আমাদের তো আরও জানার ইচ্ছা ছিল যে সারা দেশে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে কতজন ভাইস চ্যান্সেলর বা কতজন অধ্যক্ষ এখনও পলাতক আছেন। এখন পর্যন্ত কিন্তু সরকার থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু আমাদের কাছে বিচ্ছিন্নভাবে তথ্য আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অসংখ্য শিক্ষক এখনও পলাতক, অথবা তারা আসছেন না, ক্লাসে আসছেন না, বা তাদেরকে কোথাও দেখা যায় না, দেশে আছেন নাকি বাইরে আছেন কেউ জানে না। কিন্তু আমরা দেখেন অত্যন্ত দুঃখজনকভাবে যখন একটা আলোচনা উঠলো যে নির্বাচনটা কবে নাগাদ হবে, ডিসেম্বরে হবে নাকি জুনে হবে, না আরও মাঝামাঝি হবে নাকি একটু আগাবে পিছাবে, ঠিক ওই মুহূর্তে একটা ডেভিল কর্মকাণ্ড কিন্তু শিক্ষাঙ্গনে ঢুকে গেল। সেটা সামগ্রিক একটা দুষ্টামির অংশ কিনা আমাদের কিন্তু এই প্রশ্নবিদ্ধ হতেই হচ্ছে। কারণ নইলে আজকে আপনি দেখেন ঢাকা কলেজ, কাল দেখেন সিটি কলেজ, পরশু চলে যাচ্ছে তিতুমির কলেজ, তারপর দিন সেটা চলে যাচ্ছে ঢাকার পূর্বাঞ্চল ওই যে একটা মোল্লা কলেজ নামে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেটা আবার আমরা মেডিকেল দেখছি। কলেজে চলে যাচ্ছে, আবার পলিটেকনিকেও চলে যাচ্ছে। যে আমরা একটু এটার আশরাফি মধ্যে একটা পাপিয়ার কাছে যাব এই ছক বিষয়টা ধরে, অথবা আপনার একটা কথাটি ধরে, চক্রান্ত থাকা অত্যন্ত স্বাভাবিক। যে আজকে এখানে এই ঘটনা, কালকে এখানে এই ঘটনা, এবং সেটা দেখা যাচ্ছে তুচ্ছ কিছু ঘটনাকে কেন্দ্র করে প্রাণ চলে যাচ্ছে, এরকম কিছু ঘটনা শিক্ষক প্রতিষ্ঠানে ঘটছে। অনেকে বলছে আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্ত অবস্থানে থাকতো কিংবা প্রতিষ্ঠান প্রধানরা যদি ঠিকঠাক শক্তভাবে দায়িত্ব পালন করতে পারতো, তাহলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। আপনি সাবেক সংসদ সদস্য, একটি রাজনৈতিক দলের বড় একজন নেতা, আপনার কি মনে হয় যে কেন ঘটছে এবং ওর সমাধান কি হতে পারে? এখানে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, গোটা বাংলাদেশে একটা ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যান, ফেক আইডি দিয়ে, এবং যে অশালীন বক্তব্য, অশালীন বাক্য ব্যয় করে, একজন আরেকজন সম্পর্কে যে কুৎসা এবং যে রুচিহীনতার পরিচয়গুলো দিচ্ছে, এটা আমি ইতিপূর্বে কখনো কিন্তু দেখিনি। 15 বছরে অ্যাটলিস্ট আমি দেখিনি এটা, প্রথমত। দ্বিতীয়ত, আপনি কিছু কিছু ব্যক্তি আছেন যারা ওয়াজ নসিহত করেন, মাহফিল করেন, সেখানে পলিটিক্যাল নেতাদের নাম ধরে এত অশালীন ভাষায় বক্তব্য, এবং মুরাদ কি, ক্ষমতা কি ছিল, 15 বছর কি করছিস, আমি নবাবগঞ্জে কি বক্তৃতা রাখলাম, আর আরেকজন যে যদি ইসলামিক নেতা জালসা করতে যে পাবনায় তার কাউন্টার দেয়, কুষ্টিয়ায় যে তার কাউন্টার দেয়, খুলনায় যে তার কাউন্টার দেয়, আলটিমেটলি কি সরকারের সব কিছু নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ডে বাই ডে চলে যাচ্ছে এবং সম্পর্কের ব্যাপক অধঃপতন হয়ে যাচ্ছে। তাহলে কি সমাধান নেই? অবশ্যই সমাধান আছে। সরকার এখানে রাজনৈতিক ইগোটা তারা ব্যাপক আকার ধারণ করছে, আর সরকারের ইগোর কারণে তারা নির্বাচন দিতে চায় না, এবং এই ছাত্র নেতারা সাবাল্যক না হওয়া পর্যন্ত, এদের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো দল গঠনের ম্যাচুরিটি না আসা পর্যন্ত এই সরকার পাকাপোক্তভাবে নিজেরা থাকতে চাচ্ছে। এইটা অভিপ্রায়টা দেশের মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। এখন ধরেন কিছু ইসলামিক বক্তা আমি দেখি 2-3 জন, বেশি না, এমনভাবে ডক্টর ইউনূস করে জিকির করছে, এবং তার মেধা অলিয়া উলিয়ার সাথে তুলনা হয়ে যাচ্ছে, এবং দেবদূতের মতো ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। উনি মেধাবী, উনি সম্মানী ব্যক্তি, সব ঠিক আছে, কিন্তু বলার তো দরকার নাই। সম্মানী ব্যক্তিকে অসম্মান করার প্রয়োজন নাই, আবার বেশি সম্মানী এটা বললেও কিন্তু অসম্মান করা হয়। তো এই যে মাত্রা জ্ঞানটা,
সীমারেখাটা সবকিছুর একটা লিমিট ছাড়া কিন্তু এখন হয়ে গেছে। এখন সরকারের এই জন্য সুচিন্তা আছে না বদচিন্তা আছে আমি জানি না, নিন্দিত নন্দিত দুটো হওয়ার সুযোগ তাদের আছে। তারা কোন সুযোগটা নিবে, কোন পথটা তারা আগাবে আর কোন পথটা পরিহার করবে, সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশে 90-এর গণঅভ্যুত্থানের সাথে এইটার পার্থক্য, 90-এর গণঅভ্যুত্থান প্রকাশ্যে হয়েছে, প্রকাশ্যে গুলি খাইছে, 9 বছর ব্যাপী বাড়িতে থাকতে পারিনি, আর এইবার 15 বছর ব্যাপী থাকিনি। এই ছাত্ররা যারা করছে, সমন্বয়করা বিভিন্ন দলের সাথে সংযুক্ত ছিল, তাদের দলের প্রতি তারা সংক্ষুব্ধ ছিল যে তারা সেখানে সুবিধা করতে পারেনি, তারা সেখানে বঞ্চিত। হাইব্রিডটা এসে তাদের উপর দিয়ে তুলে নিছে, এতে তাদের ভিতর ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ক্ষোভটাকে ব্যবহার করা হয়েছে যেভাবেই হোক, আমাদের বাহিনীরা বিভিন্নভাবে, যেহেতু পলিটিক্যাল ব্যক্তিদেরকে রাজনীতিকে সফল হতে দেবে না, স্বাভাবিক কারণে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এটা স্পষ্ট কথা, প্ল্যাটফর্ম তৈরি করে এখানে কামিয়াব লক্ষ্যে পৌঁছানো গেছে। তার মানে 71-এর মুক্তিযুদ্ধকে আমি বিপন্ন করে দিব, আমি অস্বীকার করে দিব। আর এই গণঅভ্যুত্থান বাংলাদেশ সৃষ্টির গণঅভ্যুত্থান, স্বাধীনতার গণঅভ্যুত্থান, এগুলো বললে হবে না। আমাদের ভূখণ্ডের স্বাধীনতা 1971-এর মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। আর এইটা একটা নির্যাতিত পাষাণ সরকারকে বিতাড়িত করার জন্য 15 বছর একটা সাংবাদিকতা হত্যা হয়েছে, বাংলাদেশের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, বাংলাদেশের রিকশাওয়ালা পর্যন্ত হত্যা হয়েছে, একটা পানের দোকানদার পর্যন্ত শিক্ষাঙ্গনকে শান্ত করার জন্য আর আসলে কি শিক্ষার করা ব্যাপারটা, উচিত? এইটা ব্যারাকে শিক্ষার্থীদের সমস্যাগুলো সরকারের উচ্চ পর্যায়ে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে, খুবই মন্থর এই সরকারের পদক্ষেপ। শুধু নির্বাচন করব না, থাকবো, এইটা আমি স্পিডি দেখতে পাই, কিন্তু আর রাষ্ট্রের জন্য এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে প্রচন্ড অলস এবং মন্থর এবং ধীর গতি। ইমিডিয়েটলি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজেরা যে বসে ইমিডিয়েটলি সমাধান করা দরকার, এবং ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সমস্যা কি কি আছে সেটা সমাধান করা কতটুকু সম্ভব বাংলাদেশের শিক্ষার আইন হিসেবে সেটা দেখতে হবে। এবং শিক্ষার মানকে যে জায়গায় নিয়ে গেছে 15 বছরে, এই মানটা আমাদের ফেরত আনতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে, ছাত্র রাজনীতি থাকবে না কেন? ছাত্ররা রাজনীতি করলেই তো আমাকে বই দাও, আমাকে খাতা দাও, কলম দাও, লাইব্রেরির সুবিধা দাও, হলে হলে সাবসিডি বাড়াও, আমাকে হচ্ছে ইস্টাবলিশমেন্ট চার্জ কমাও, এগুলো তো ছাত্রকেন্দ্রিক রাজনীতি। আমার বইয়ের কাগজের দাম কমাও, আমাকে বিনামূল্যে বই সরবরাহ করো, লাইব্রেরিতে পর্যাপ্ত বই চাই, হলে আমি পত্রিকা চাই, এগুলো তো ছাত্রদের রাজনীতি। এখন ছাত্রদের এই রাজনীতি আছে কি না করেছে কেউ এই 20 বছরে? করে কি এই পর্যায়ে কেউ আসে নাই। এখন হয় কি, সিচুয়েশন আমাকে নেতা বানালো, আমরা একদম এটা বুঝতে হবে যে সিচুয়েশন আমাকে নেতা বানালো আর আমি হয়ে আসলাম, এ দুটোর ভিতরে পার্থক্য আছে। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।